দিল্লির একটি পুরনো বাংলোর জানালা খোলা, বাইরে ধুলোমাখা আকাশ, ধূসর উত্তেজনায় ভারাক্রান্ত। ভেতরে একটি চেয়ারে বসে আছেন এক নারী, তার কাঁধে শাড়ির আঁচল, চোখে চশমা, মুখে বয়সের ছাপ, কিন্তু তার দৃষ্টিতে জমে আছে এক অন্ধকার, যেন আলোর সঙ্গে তার শত্রুতা। শেখ হাসিনা। তিনি শুধু একজন প্রাক্তন স্বৈরাচারী প্রধানমন্ত্রী নন, যেন জীবন্ত প্রতিশোধের প্রতিমা। জানালার বাইরে মিলিটারি পোশাক গায়ে চাপানো গার্ডদের দিকে হাসিনা খুব বেশি তাকান না, কারণ ওই ইউনিফর্ম তার কাছে এখনো অপরাধী। যেটা কেড়ে নিয়েছে তার পরিবার, তার শৈশব, তার শান্তি। তার মনে এখনো একটি তালিকা গাথা, বাংলাদেশের সেনা কর্মকর্তাদের নাম, ব্যারাকের সংখ্যা, অপারেশনের কোড, সব মনে রাখেন তিনি। কেউ বলে তিনি ভুলে যান, বুড়ো হয়ে গেছেন, কিন্তু তিনি জানেন এই ভুলে যাওয়ার ভানই তার সবচেয়ে ধারালো অস্ত্র। এই জানালার পাশে বসেই তিনি বহু বছর আগে প্রতিজ্ঞা করেছিলেন, একদিন তিনি শুধু রাষ্ট্র চালাবেন না, তিনি চালাবেন বাংলাদেশের সেনাবাহিনীর বিপক্ষে প্রতিশোধের নির্মম ঘড়ি। 1975 সালের 15 আগস্টের সেই ভোর তার মনে খোদাই করা। টেলিফোনের ওপার থেকে ভেসে আসা কণ্ঠস্বরটি তার জীবনকে চিরতরে বদলে দিয়েছিল। তোমার পুরো পরিবার আর কেউ নেই। সেই মুহূর্তে জন্ম নিয়েছিল আরেক হাসিনা, এক শীতল, কঠিন, ধ্বংসপ্রবণ আত্মা। তার চোখে সেনাবাহিনী হয়ে উঠেছিল চিরশত্রু। প্রতিবার জাতীয় দিবসে সৈনিকদের প্যারেড দেখে, প্রতিবার কোনো মেজর জেনারেলের সম্মাননা দেখে তার ভেতরে কেঁপে উঠত সেই 1975-এর গুলির শব্দ। তিনি ভাবতেন, ওরা আমার বাবাকে বাঁচাতে পারেনি, বরং হত্যা করেছে। ওদের টিকিয়ে রাখার মানে কি? মনস্তাত্ত্বিক বিশ্লেষকরা বলেন, স্বৈরাচারী হাসিনার ভেতরে সেই রাত সবসময় বেঁচে ছিল। সেনাবাহিনী তার কাছে আর শুধু একটি প্রতিষ্ঠান ছিল না, তারা ছিল তার ব্যক্তিগত ট্র্যাজেডির প্রতীক। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, এই ঘৃণা তার জীবনের চালিকা শক্তি হবে। বেসামরিক প্রশাসনে সামরিক ভাবনার অনুপ্রবেশ তিনি সহ্য করতে পারতেন না, তাই তিনি ছায়ার নিচে ছায়া তৈরি করেছিলেন। অফিসিয়াল মিটিংয়ের আড়ালে ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করেছিলেন। তার মনে জন্ম নিয়েছিল এক অদৃশ্য যুদ্ধ, যার একমাত্র লক্ষ্য ছিল সেনাবাহিনীর মর্যাদা ও শক্তি ধ্বংস করা। 1975 তার জন্য শুধু একটি তারিখ ছিল না, এটি ছিল তার প্রতিশোধের শেকড়, যা সময়ের সঙ্গে আরও গভীরে প্রথিত হয়েছিল। তিনি প্রতিজ্ঞা করেছিলেন, এই ঘৃণা তিনি কখনো ভুলবেন না, এবং এই প্রতিশোধ তিনি শেষ পর্যন্ত পূরণ করবেন। 2009 সালের 25-26 ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ড। এটি ছিল শেখ হাসিনার প্রতিশোধের প্রথম দৃশ্যপট, একটি রক্তাক্ত মঞ্চ যেখানে তিনি তার ঘৃণার প্রথম প্রকাশ ঘটিয়েছিলেন। ঢাকার পিলখানায় বাংলাদেশ রাইফেলস সদর দপ্তরে সেদিন ছিল এক সাধারণ দিনের শুরু। সকালের প্যারেড, অফিসারদের মধ্যে নিয়মিত আলোচনা, আর সৈনিকদের মধ্যে দৈনন্দিন কাজের ব্যস্ততা। কিন্তু কেউ জানত না এই শান্ত সকালটি শীঘ্রই রক্তে রঞ্জিত হবে। হঠাৎ গুলির শব্দ, চিৎকার আর বিশৃঙ্খলার ঝড় বয়ে যায়। বিডিআর জওয়ানদের একটি অংশ বিদ্রোহ ঘোষণা করে। তারা তাদেরই অফিসারদের উপর হামলা চালায়। সেনা কর্মকর্তারা, যারা দেশের সুরক্ষার জন্য শপথ নিয়েছিলেন, তারা নিজেদেরই অধীনস্থদের হাতে নির্মমভাবে নিহত হন। ৭৪ জন সেনা কর্মকর্তার মৃত্যু, অসংখ্য পরিবারের স্বপ্ন ভেঙে চুরমার, আর বাংলাদেশের সামরিক ইতিহাসে একটি কালো অধ্যায় লেখা হয়। অনেকে বলেন, এই ঘটনা ছিল শেখ হাসিনার প্রতিশোধের প্রথম সিগন্যাল। সেনাবাহিনীকে দুর্বল করার, তাদের মর্যাদা খর্ব করার এবং তাদের মধ্যে ভয় ও বিভ্রান্তি ছড়ানোর একটি পরিকল্পিত পদক্ষেপ। পিলখানার ঘটনা কেবল একটি বিদ্রোহ ছিল না, এটি ছিল একটি বার্তা। তিনি পিছপা হবেন না, রক্ত ঝরাতে তার হাত কাঁপবে না। কেউ কেউ দাবি করেন, এই বিদ্রোহের পেছনে ছিল গভীর ষড়যন্ত্র। গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছিল, বিদ্রোহী জওয়ানদের মধ্যে কিছু ব্যক্তি গোপনে উস্কানি পেয়েছিল। তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল, তাদের মনে বিদ্বেষের বীজ বপন করা হয়েছিল, এবং এই সবের পেছনে ছিল একটি নাম, শেখ হাসিনা। তিনি প্রমাণ করতে চেয়েছিলেন, রাষ্ট্রের ক্ষমতা তার হাতে এবং তার ইচ্ছাই চূড়ান্ত। পিলখানার পর বাংলাদেশের সেনাবাহিনীতে একটি অদৃশ্য ফাটল তৈরি হয়। অফিসার আর জওয়ানদের মধ্যে বিশ্বাসের সেতু ভেঙে যায়। সেনাবাহিনীর মর্যাদা ক্ষুণ্ণ হয় এবং জাতি হতবাক হয়ে তাকিয়ে থাকে। কিন্তু শেখ হাসিনার জন্য এটি ছিল শুধু শুরু। তার মনে ছিল আরো বড় পরিকল্পনা। সেনাবাহিনীকে শুধু দুর্বল করা নয়, তাকে পুরোপুরি ভেঙে দেওয়ার স্বপ্ন দেখতেন তিনি। তার তালিকায় ছিল প্রতিটি ব্যারাক, প্রতিটি অফিসারের নাম, প্রতিটি সম্ভাব্য বিদ্রোহের সম্ভাবনা। পিলখানা ছিল তার প্রতিশোধের প্রথম ধাপ, একটি নাটকের প্রথম দৃশ্য, যার পরবর্তী অংশ আরো ভয়ঙ্কর হবে। তিনি জানতেন, এই যুদ্ধ দীর্ঘ হবে, কিন্তু তিনি হার মানবেন না। 2025 সালের 5 আগস্ট ঢাকার বাতাসে গুজবের ঝড়। শেখ হাসিনা চেয়েছিলেন সেনাবাহিনী আবার গুলি চালাক, যেন আরেকটি পিলখানার পৃষ্ঠা খোলা যায়। তিনি চেয়েছিলেন রাষ্ট্রের মাটি রক্তে রঞ্জিত হোক আর তার ক্ষমতা অটুট থাকুক। কিন্তু এবার সেনাবাহিনী তার ফাঁদে পা দেয়নি।
দেশপ্রেমিক তরুণ অফিসাররা সামনে এসে দাঁড়িয়েছিলেন। তারা ইতিহাস থেকে শিক্ষা নিয়েছিলেন। তারা বলেছিলেন আর একটাও গুলি চলবে না। হাসিনার আমলে নিয়োগ পাওয়া আনুগত্যের জেনারেলদের ওপর চাপ বেড়ে গিয়েছিল। সেনাবাহিনী স্পষ্ট জানিয়ে দিয়েছিল দেশের মানুষের ওপর আর কোনো হামলা হবে না। ফলাফল, শেখ হাসিনা ক্ষমতা হারান। তিনি দিল্লিতে পালিয়ে যান। কিন্তু ইতিহাস বলে স্বৈরাচার কখনো হার মানে না। তারা ঘুরে দাঁড়ায়, তারা পরাজয়কে রূপ দেয় এক গভীর ষড়যন্ত্রে। দিল্লির সেই গোপন বাংলোয় বসে শেখ হাসিনা এখন শুধু একজন প্রাক্তন নেত্রী নন, তিনি একটি ছায়া। তার একমাত্র লক্ষ্য সেনাবাহিনীকে ধ্বংস করা, প্রতিটি ব্যারাকে বিভেদ ঢুকিয়ে দেওয়া। বাংলাদেশের গোয়েন্দা সংস্থার হাতে এসেছে একটি বিস্ফোরক রিপোর্ট। দাবি করা হয় দিল্লি থেকে তিনি সেনাবাহিনীর মধ্যে বিভ্রান্তি ও বিদ্রোহের বীজ ছড়াচ্ছেন। এই পরিকল্পনার মূল দায়িত্বে ছিলেন মেজর সাদেক, কিন্তু তিনি ছিলেন কেবল একটি মুখোশ। তার পেছনে ছিল একটি বিস্তৃত নেটওয়ার্ক, যার ডানায় ভর করে তৈরি হচ্ছিল শেখ হাসিনার প্রতিশোধ বাহিনী। ময়মনসিংহের গাঢ় পাহাড়ের ছায়ায় মাদারীপুরের চরে অস্তমিত সূর্যের আলোয় গোপন ক্যাম্প জেগে উঠছিল। বাইরে থেকে দেখলে মনে হতো নিরীহ প্রশিক্ষণ, কিন্তু ভেতরে চলছিল এক ভয়ঙ্কর খেলা। গেরিলা যুদ্ধ, ড্রোন অপারেশন, সিগন্যাল ইন্টারসেপ্ট, স্যাটেলাইট ট্র্যাকিং, এসব শেখানো হচ্ছিল শেখ হাসিনার আনুগত্যদের। এই বাহিনীতে ছিল রাজনৈতিক ক্যাডার, প্রাক্তন ছাত্রলীগ নেতা, এমনকি অর্থের বিনিময়ে যোগ দেওয়া কিছু রোহিঙ্গা তরুণ। উদ্দেশ্য সেনাবাহিনীকে অচল করে দেওয়া, রাষ্ট্রকে ধ্বংস করা। এই ক্যাম্পগুলো ছিল শেখ হাসিনার প্রতিশোধের মহড়ার মঞ্চ। তিনি বিশ্বাস করতেন এই পৃথিবীতে কোনো প্রতিশোধই ছোট নয়। তার পরিকল্পনা ছিল সেনাবাহিনীর মধ্যে বিশ্বাসের ভিত নষ্ট করা, অফিসারদের মধ্যে বিভেদ সৃষ্টি করা এবং শেষ পর্যন্ত পুরো বাহিনীকে ধ্বংস করা। 1975 সালের 15 আগস্টের ট্র্যাজেডির পর শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে পারেননি। তার জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্তে তিনি ভারতে আশ্রয় নিয়েছিলেন, যেখানে তিনি দীর্ঘ 6 বছর নির্বাসনে কাটিয়েছেন। বিশ্লেষকদের মতে এই সময়টি ছিল শুধু আশ্রয়ের জন্য নয়, বরং তার প্রতিশোধের পরিকল্পনার ভিত্তি তৈরির সময়। দিল্লির ছায়ায় ভারতের গোয়েন্দা সংস্থা তাকে নিরাপত্তা দেয়নি, বরং রাজনৈতিক ও কৌশলগত প্রশিক্ষণের মাধ্যমে তাকে একজন নির্মম প্রতিশোধ পরায়ণ নেত্রী হিসেবে গড়ে তুলেছিল। গোপন সূত্রে জানা যায় এর গোপন ক্যাম্পে হাসিনাকে শেখানো হয়েছিল গোয়েন্দা কার্যক্রম, ষড়যন্ত্রের জাল বুনতে এবং প্রতিপক্ষকে দুর্বল করার কৌশল। এই প্রশিক্ষণ তার মধ্যে জন্ম দিয়েছিল এক নতুন দৃষ্টিভঙ্গি, ক্ষমতা ধরে রাখতে এবং শত্রুদের ধ্বংস করতে যে কোনো মূল্য দিতে হবে। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ভারত সবসময়ই একটি প্রভাবশালী শক্তি। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে তাদের প্রভাব কখনো গোপন ছিল না। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে সেনাবাহিনীর বিপক্ষে নানান সময়ে শেখ হাসিনার সিরিজ প্রতিশোধ পরায়ণ অভিযানে এর ভূমিকা ছিল গভীর। স্বৈরাচারীর প্রতিশোধ মিশনের জন্য অর্থায়ন, অস্ত্র সরবরাহ, প্রযুক্তিগত সহায়তা এবং আন্তর্জাতিক চাপ সৃষ্টির কৌশল দেওয়া হয়েছিল। এই সহযোগিতার পেছনে ছিল একটি লক্ষ্য, বাংলাদেশের সেনাবাহিনীকে দুর্বল করে তাদের নিয়ন্ত্রণে রাখা, যাতে বাংলাদেশ ভারতের প্রভাবের বাইরে না যায়। এক অন্ধকার সন্ধ্যা, দিল্লির সেই পুরনো বাংলোর জানালার পাশে আবার বসে আছেন শেখ হাসিনা। তার হাতে এখন চায়ের কাপ নেই, আছে একটি মোবাইল ফোন। স্ক্রিনে ভেসে ওঠে একটি মেসেজ, পরবর্তী ধাপ শুরু করো। নিচে রাস্তায় গার্ড দাঁড়িয়ে, তার পাশে একজন নতুন মানুষ, চিন্তামগ্ন, চোখে ভয়। হঠাৎ বিদ্যুৎ ঝলকের মতো আলো পড়ে তার মুখে। সে আরেক মেজর সাদেকের মতো। ক্যামেরা জুম করে এক ছায়ার দিকে, ভারতীয় গোয়েন্দা সংস্থা এর এক এজেন্ট। তার হাতে একটি মানচিত্র, তাতে লাল রঙে মার্ক করা ঢাকা সেনানিবাস, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট, বিমানঘাটি, বাসার। শেখ হাসিনা মানচিত্রটির দিকে তাকান, তার মুখে ফুটে ওঠে এক শীতল হাসি। সবই কি তার স্বপ্ন, নাকি পদ্মার পাড়ে জন্ম নেওয়া এই নতুন ফেরাউন আবারও সেনাবাহিনীর ঘাড় মটকানোর অপেক্ষায়? বাংলাদেশের আকাশে মেঘ জমছে, কেউ জানে না সেই বজ্রপাত প্রথম পড়বে কার ওপর। কিন্তু একটা কথা স্পষ্ট, প্রতিশোধের এই খেলা শেষ হয়নি, এটি এখনো চলছে ছায়ার নিচে, নীরবে।